10ই ফেব্রুয়ারি 2026 ভারতের সংসদ ভবন এক নজিরবিহীন তর্কের সাক্ষী থাকল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করতে গিয়ে দাবি করলেন যে ভারতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুতেই জিএসটি দিতে হয়, এমনকি শ্মশান বা অন্ত্যেষ্টিক্রিয়াতেও নাকি কর লাগে। কিন্তু সত্যিটা কি? ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরদিনই সংসদে তথ্য দিয়ে প্রমাণ করলেন যে অন্ত্যেষ্টিক্রিয়া বা ফিউনারেল সার্ভিসে কোনো জিএসটি নেই। তিনি স্পষ্ট ভাষায় বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তথ্য বিকৃত করে সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। সীতারামন কটাক্ষ করে এও বললেন যে সম্ভবত পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজ শ্মশানেও টাকা নেয়, তাই অভিষেক বাবুর এই বিভ্রান্তি। আজকের ভিডিওতে আমরা শুধু এই একটা মিথ্যা নয়, বরং গত 15 বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাদের এমন বহু অভিযোগ ও তথ্য বিকৃতির পরিসংখ্যান নিয়ে ব্যবচ্ছেদ করব। চলুন গভীরে যাওয়া যাক। গুঁড়ো দুধ বনাম লিকুইড দুধ। অভিষেক দাবি করেছিলেন শিশুদের দুধেও জিএসটি দিতে হয়। নির্মলা সীতারামন পাল্টা জবাবে জানান 2017 সাল থেকে সাধারণ লিকুইড দুধে কোনো জিএসটি নেই। শুধুমাত্র প্যাকেটজাত গুঁড়ো দুধ বা কনডেন্সড মিল্কের উপর 5% জিএসটি আছে, যার অর্ধেক টাকা আবার সরাসরি রাজ্য সরকার পায়। সে কারণেই হয়তো অভিষেক এড়িয়ে গেছেন। শিক্ষায় কর। অভিষেক দাবি করেন খাতা কলমে 12% জিএসটি আছে। অর্থমন্ত্রী তথ্য দেন যে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কোনো জিএসটি নেই। পূর্বোদয় প্রকল্প। অভিষেক অভিযোগ করেন যে বাজেটে বাংলার নাম নেই। সীতারামন পাল্টা তালিকা দেন। দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড ট্রেন এবং পাট চাষিদের জন্য বিশেষ স্কিম। তিনি সরাসরি প্রশ্ন করেন, বাংলা কেন এই প্রকল্পগুলির সুবিধা নিচ্ছে না? এটা তো গেল শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে আসতে গেলে আরও অনেক বড় হবে এই লিস্ট। গণতন্ত্রে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী পদটি অত্যন্ত মর্যাদার ও আস্থার। যখন কোনো মুখ্যমন্ত্রী নবান্নের মতো প্রশাসনিক সদর দপ্তরে বসে সাংবাদিক বৈঠক করেন, তখন সাধারণ মানুষ ধরে নেন প্রতিটি শব্দ তথ্যের উপর ভিত্তি করে বলা। কিন্তু গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকগুলি কি কেবলই তথ্যের আদান প্রদান, নাকি পরিকল্পিত বিভ্রান্তি? 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে নেতাজি সম্পর্কিত 64টি গোপন ফাইল প্রকাশ করেন এবং দাবি করেন যে এর মাধ্যমে নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচিত হবে এবং কেন্দ্র সরকার সত্য গোপন করছে। ফাইলগুলো যখন জনসমক্ষে আসে, তারপর দেখা যায় তাতে নতুন বা চাঞ্চল্যকর তেমন কিছুই ছিল না যা রহস্য উন্মোচন করে। বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল কেবলই একটি আবেগঘন রাজনৈতিক স্টান্ট, যাতে মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করা যায়। বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন এর সমালোচনাও হয়েছিল। বিভিন্ন সময় প্রশাসনিক সভা বা নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে বাংলায় লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে এবং বেকারত্ব কমছে। অথচ প্রতি বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে কয়েক লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষরের দাবি করা হলেও বাস্তবে বড় কোনো ভারী শিল্প বাংলায় গত 15 বছরে আসেনি। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এবং সিএমআই অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বাংলার শিক্ষিত বেকারদের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যাওয়ার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পাওয়া ডক্টরেট ডিগ্রির যে উল্লেখ তিনি প্রথম জীবনে করতেন, সেটি তার জীবনের সবচেয়ে আলোচিত তথাকথিত মিথ্যাচার বা বিতর্কের একটি বিষয়। 80 দশকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তিনি আমেরিকার ইউনিভার্সিটি অফ ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করেছেন। কিন্তু তদন্তে দেখা যায় যে আমেরিকায় এই নামে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই ছিল না। এটি ছিল একটি ডিগ্রি মিল বা ভুয়া প্রতিষ্ঠান। বিরোধীরা যখন এই নিয়ে চাপ সৃষ্টি করে, তখন তিনি সেই ডিগ্রির দাবি ত্যাগ করতে বাধ্য হন। এটি আজও তার বিশ্বাসযোগ্যতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে আছে। কেন্দ্রীয় বরাদ্দ ও বঞ্চনার তত্ত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই নবান্ন থেকে দাবি করেন যে কেন্দ্র 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। কিন্তু খোদ ভারতের অর্থ মন্ত্রক সংসদে তথ্য দিয়ে দেখিয়েছে যে ক্যাগ রিপোর্টে কয়েক হাজার কোটি টাকার হিসাবের গড়মিল বা ইউটিলাইজেশন সার্টিফিকেট না মেলায় টাকা আটকে আছে। নবান্ন থেকে কি এই দুর্নীতির কথা স্বীকার করা হয়? না, বরং সাধারণ মানুষের সামনে শুধু বঞ্চনা শব্দটিকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়, যেটা একটি মিথ্যাচার। ক্রাইম রেকর্ড ও তথ্য গোপন। একাধিকবার নবান্ন থেকে দাবি করা হয়েছে যে কলকাতা ও বাংলা ভারতের মধ্যে সবচেয়ে নিরাপদ। অথচ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বারবার জানিয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে বহু অপরাধের তথ্য ঠিকমতো পাঠানোই হয় না। নারী সুরক্ষা নিয়ে যখন পার্ক স্ট্রিট, কামদুনি, আরজি করের মতো ঘটনা ঘটে, তখন প্রশাসনিক চেয়ারে বসে তাকে সাজানো ঘটনা বা ছোট ঘটনা বলে দাগিয়ে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রবণতা কি অপরাধকে প্রশ্রয় দেওয়া নয়? ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি।
সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে কেন্দ্র সরকার 54 থেকে 58 লক্ষ ভোটারের নাম কেটে দেওয়ার চক্রান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে কেন্দ্র ভোটারের নাম কেটে দিচ্ছে এআই ব্যবহার করে। তিনি সরাসরি আঙুল তুলেছিলেন ডিজিটাল প্রক্রিয়ার দিকে। নির্বাচন কমিশন এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে যে যাচাইকরণ একটি স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে ভোটার তালিকা সংশোধন একটি বার্ষিক আইনি প্রক্রিয়া। কোনো গণহারে নাম কাটার প্রমাণ কোথাও মেলেনি। নিয়োগ দুর্নীতিতে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার ঘটনা বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করলেও সুপ্রিম কোর্ট জালিয়াতি প্রমাণ থাকায় কড়া অবস্থান নিয়েছে। 2025 সালে মুম্বাইতে এক বাঙালি শ্রমিক খুন হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে এই ঘটনাটিকে বাঙালি হওয়ায় খুন হয়েছে বলে দাবি করেন। কিন্তু তারপরেই মুম্বাই পুলিশ বিবৃতি দিয়ে জানায় যে খুনের ঘটনাটি আসলে বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। এই ঘটনাটিতেও মুখ্যমন্ত্রীর বক্তব্য মিথ্যাচার হিসেবে সমালোচিত হয়েছিল। তারও আগে একবার নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। অথচ তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক কখনোই বন্ধ করা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় যেন সত্যিটা সবার সামনে তুলে ধরেন। যদিও এক্ষেত্রে কে সত্যি বলছেন সেটা প্রমাণিত নয়, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক্ষেত্রেও মিথ্যাচারের অভিযোগ উঠেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কাটমানি শব্দটি এখন ধ্রুবক। কেন্দ্রীয় প্রকল্প হোক বা রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, প্রতিটি ধাপে তৃণমূল নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এমনকি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের সিন্ডিকেট রাজ এবং কাটমানি সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন। রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু যখন খোদ দেশের সংসদে দাঁড়িয়ে মিথ্যা তথ্য বা বিকৃত পরিসংখ্যান দেওয়া হয় তখন তা সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কেন একজন মুখ্যমন্ত্রীকে বারবার ভুল তথ্য বা অতিরঞ্জিত দাবি করতে হয়? এর কারণ সম্ভবত ন্যারেটিভ তৈরি করা। যখন পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মন্ত্রীরা জেলে যান তখন জনগণের নজর ঘোরাতে নতুন কোনো মিথ্যা বা বিভ্রান্তির প্রয়োজন পড়ে। কিন্তু সমস্যাটা হলো যখন নবান্নের প্রেস মিট থেকে কোনো ভুল তথ্য পরিবেশন করা হয় তখন তা কেবল রাজনৈতিক মিথ্যে থাকে না, তা হয়ে দাঁড়ায় প্রশাসনিক অমর্যাদা। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মিথ্যা বলা কেবল নৈতিক পরাজয় নয়, এটি জনগণের সাথে প্রতারণা। 15 বছর শাসনের পর কি মুখ্যমন্ত্রীকে তথ্যের বদলে মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে টিকে থাকার জন্য? যেখানে প্রশাসনিক চেয়ারে বসেও মুখ্যমন্ত্রী তথ্যের অপলাপ করছেন বলে অভিযোগ উঠছে। উত্তরটা বাংলার সচেতন ভোটারদেরই দিতে হবে। বাংলার 15 বছরের শাসনে উন্নয়ন কতটা হয়েছে আর প্রচারের আড়ালে মিথ্যা কতটা, তার বিচার এখন আপনাদের হাতে। আপনার কি মনে হয় অভিষেকের সংসদীয় বক্তব্য কি সচেতনতা ছিল নাকি কেবল বিভ্রান্তি? নবান্ন থেকে দেওয়া মুখ্যমন্ত্রীর এই তথ্যগুলো কি কেবলই রাজনৈতিক গেম প্ল্যান? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে তা লাইক ও শেয়ার অবশ্যই করুন।